হাই, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস নেব। আম, আজকের টপিক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে উম, সেনাবাহিনী। আমরা গত ক্লাসেতে পড়েছি पुलिस और आज के पूर्व सेनाबाहिनी। तो आज का जो क्लास होगा वो होगा मिलिट्री सिस्टम्स ड्यूरिंग द टाइम ऑफ ईस्ट इंडिया कंपनी इन इंडिया। তো এখানে এটা করার সময় আমি তোমাদের কিছু ছোট ছোট প্রশ্নের উপর প্রশ্ন উত্তর বেসড করে আমি তোমাদের এটা আজকেরটা তোমাদের বলবো তোমাদেরকে। এবার একটু মন দিয়ে শুনবে, একটা নতুন ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে যে সেনাবাহিনী, আমি প্রথম প্রশ্নটা ছুড়বো, সেটা হচ্ছে সেনাবাহিনী কাকে বলে। আমরা এক কথায় কাকে বলি? এটা জাস্ট বেসিক যে আনসার সেটা হচ্ছে যে পুলিশকে বাদ দিই, পুলিশ ছাড়া মানে আমাদের বর্তমানে ইন্টারনাল এবং এক্সটার্নাল এমন কিছু বিষয়ের সুরক্ষার বিষয় থাকে যেখানে একটি বিশেষ মানে বাহিনী প্রয়োজন হয়ে পড়ে, যেটাকে বলা হয় সেনাবাহিনী। এটা এটা এখনকার দিনে যেমন প্রযোজ্য সেরকম তখনকার দিনেও এটা তাই ছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে আমাদের দেশে মুঘলরা ছিল। তো মুঘলদের সময়কালে আগে জেনে নিই কেমন করে সেনাবাহিনীতে কারা নিয়োগ পেতেন। তো তখনকার দিনে যারা সেনাবাহিনীতে কাজ করতেন তারা অপশনাল হিসেবে কাজ করতেন। সেটা হচ্ছে যে কৃষক, বেশিরভাগটা দেখা গেছে যে ফাर्मर्स थे, वही लोग ऑप्शनल एज ए प्रोफेशंस वो लोग लेते थे। और यहाँ पर रिक्रूटमेंट प्रोसेस आज के ज़माने की तरह नहीं होता था। पर जैसे पैसा मिलेगा तो वैसे ही जो জয়েন करना है। তো এরকমভাবে যেটা আমাদের মুঘল পিরিয়ডে ছিল সেটা হচ্ছে যে নর্থ ইন্ডিয়া বিশেষ করে কৃষক সম্প্রদায়, শক্তপোক্ত যারা কৃষক সম্প্রদায় তারা সেনাবাহিনীতে যোগদান করতেন এবং তার বিনিময়ে যেটা তাদের যে স্যালারি হতো বা জমিও মাঝে মাঝে পেতেন, সেই হিসেবে তারা জীবনযাপন চালাতেন। তার মাইনের লিস্ট আমরা মুঘল পিরিয়ডের বিভিন্ন তোমাদের যে মেডিভেল সেকশনের পড়া চলছে বা আমার মনে হয় সেকেন্ড সেমে পড়ে ফেলেছো, তো সেখানে ছিল তাদের স্যালারির বিষয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমের দিকে ওদের নিজস্ব কোনো বাহিনী ছিল না। আমি আবার বলছি যে পুলিশ এবং মিলিটারি বাহিনী কিন্তু আলাদা। পুলিশ হচ্ছে স্থানীয় কিছু সমস্যা সমাধান, আইন শৃঙ্খলা রক্ষার জন্য দরকার। সেনাবাহিনী প্রয়োজন বৃহৎ ক্ষেত্রে এবং एक्सटर्नल এবং इंटरनल एंड एक्सटर्नल सिक्योरिटी सिस्टम्स को जो देखते हैं उसको सेनाबाहिनी बोला जाता है, মিলিটারি বলা যাবে। তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিজস্ব সেনাবাহিনী না থাকার জন্য ইংল্যান্ড থেকে মাঝে মাঝে চেয়ে পাঠাতেন রাজকীয় বাহিনী যে আমাদেরকে হেল্প করার জন্য। মুঘল আমলে যে সিস্টেমটা ছিল সেটা সেনাবাহিনীর একটা শ্রম বাজার ছিল, শ্রমের জন্য বাজার, অর্থাৎ पैसा मिलेगा ऐसे সিস্টেম বানা हुआ था। তো তার ভিত্তিতে যোগদান করতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে তাদেরও একটা নিজস্ব স্থায়ী বাহিনী হোক, সেনাবাহিনী হোক, যাতে তারা নানান বিষয়ে তারা ডিপ্লয় তাদেরকে করতে পারেন এবং তাদের প্রোটেকশন বা তাদের সিকিউরিটি বিষয়টা তারা দেখতে পারেন। এবং সবসময় আচ্ছা, এটা আমাদের বিশেষ করে যখন 18 সেঞ্চুরি এলো, 18 শতক, তখন কিন্তু উত্তর ভারতের যে নবাব এবং বারাণসীর কিছু রাজারা ছিলেন যারা সেনাবাহিনীতে এই যে রিক্রুটমেন্টটা আগে ছিল মুঘল বাহিনীর, তাতে কিছু সংশোধন নিয়ে এসেছিলেন এবং তাদেরকে সম্পূর্ণরূপে অসামরিক এবং সামরিক এই দুটো ক্ষেত্রে যেন অসামরিক প্রজার কাছ থেকে সম্পূর্ণরূপে তারা আলাদা করে রাখতে পেরেছিলেন এই সেনাবাহিনীকে। কারণ এটা আমরা সবাই জানি যে জনগণের কাছে সবসময় সেনাবাহিনী থাকলে তাদের মধ্যে ভীতি কমে যাবে। তো এটা डर जो बना है मतलब रेस्पेक्ट प्लस डर, सेनाबाहिनी को देख के तो हम लोग को रेस्पेक्ट भी आता है, डर भी आता है। तो ये बात 18 सेंचुरी में ये बनारस और जो अयोध्या थे नवाब थे उन लोगों ने ट्राई करने की कोशिश किए थे। ईस्ट इंडिया कंपनी भी चाह रहे थे कि ऐसा एक फोर्स तैयार किया जाए जो डिसिप्लिन में रहे और सिस्टम बना के रहे। और এই কোম্পানির এই বাহিনীটার নামই হচ্ছে সিপাহী বাহিনী, মিলিটারি সিস্টেম। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একরকম একটা বাহিনী চাইছিলেন যেটা তাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবেন এবং তাদের নিজস্ব কন্ট্রোলে থাকবেন
এবং তাদের কথা মতো তারা যেখানে খুশি ডিপ্লয় করতে পারবেন, এরকম একটা বাহিনী যে গড়ে তোলার যে পরিকল্পনা, যে প্ল্যান, যে বাহিনীটা গড়ে তোলার পরিকল্পনা, সেই বাহিনীটার নাম হচ্ছে সিপাহী বাহিনী, মিলিটারি সিস্টেম। আচ্ছা, 1721-29 থেকে 29 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফরাসিরা প্রথমবার তাদের নিজস্ব একটা সেনাবাহিনী গঠন করার প্ল্যান তৈরি করেছিলেন। তাহলে ফরাসিরা আমাদের দেশে বিদেশি হিসেবে অ্যাজ এ ফরেনার্স দে ওয়ার ট্রাইং টু build a one independent military force. French powers in India, they were trying to establish one military force. तो ये पहली बार उन लोगों ने कोशिश की, और ब्रिटेन के ईस्ट इंडिया कंपनी के जो एक ऑफिसर्स थे, उन्होंने साउथ इंडिया में इंग फरासी होता है, जिसको हम बोलते हैं कि इंगो फरासी युद्ध সময়কালে 1748 সালে ক্যাপ্টেন স্ট্রিঞ্জার লরেন্স তিনি প্রথমবার ভারতীয়দের নিয়ে একটা স্থায়ী বাহিনী গঠন করার পরিকল্পনা শুরু করেন। এবং লরেন্স এটাও চেয়েছিলেন যে যেহেতু আমাদের ন্যাভাল সিস্টেম, নৌবাহিনীটা উনি ইংল্যান্ড থেকেই ভারতীয় রাজকীয় বাহিনী এদেশে এনেছিলেন এবং এই যুদ্ধের সময় বিশেষ করে এনেছিলেন। এবং আমাদের দেশে ইংরেজ কোম্পানির মেন উদ্দেশ্যই ছিল যে আমাদের দেশে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে প্রাথমিক স্টেজে, আর্লি স্টেজে যে অবস্টাকলসগুলো পাচ্ছিল, বাধাগুলো পাচ্ছিল, সেখান থেকে মুক্তির জন্য তিনি ইংল্যান্ড থেকে নৌবাহিনীকে আনিয়েছিলেন। আমি জানি না তোমরা যদি বিভিন্ন সিনেমা দেখে থাকো, দেশাত্মবোধক সিনেমা, তাতে করে ওখানে দেখতে পাবে যে যেটা আমাদের সিপাহী বিদ্রোহ হয়েছিল, আমাদের যে বহরমপুরে যে ক্যান্টনমেন্টের যে বিদ্রোহটা, সেখানে বহরমপুরের মঙ্গল পাণ্ডেরা কি করছেন, মঙ্গল পাণ্ডেরা একটা ডেট ঠিক করছেন এবং ডেট ঠিক করে 29 জুন ডেট ঠিক করে এপ্রিল না তো জুন, এপ্রিল, তো মানে ওই ডেটে ঠিক করছেন যে একসঙ্গে বিদ্রোহ ঘোষণা করবে। কিন্তু তার আগের ডেটে বার্মা থেকে তাদের ব্রিটেনের নৌবাহিনী চলে আসছেন এবং ব্রিটেনের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল, তার জন্য ভারতীয় যারা বিদ্রোহী ছিলেন তারা বুঝতে পারেননি ব্যাপারটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে, যার জন্য নৌবাহিনীটা ওরা সবসময় ব্রিটেন থেকে নিয়ে আসার চেষ্টা করেছিল। এখানে একটা কথা জাস্ট তোমাদের বলে দিই যে ভারতবর্ষের লোকেরাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয়েছে, কারণ ইংল্যান্ড থেকে ওখান থেকে লোক নিয়ে এসে আমাদের এখানে এসে শাসন চালানো বা সেনাবাহিনী গঠন করা, ইট ওয়াজ রিয়েলি অ্যান ইম্পসিবল ওয়ার্ক। তো যার জন্য তারা কি করতেন, ভারতীয়দেরকে তো তাদের স্টাইলে ট্রেনিং দিতে হবে, যার জন্য ইউরোপ থেকে তারা প্রশিক্ষক নিয়ে আসতেন এবং ভারতীয়দের ট্রেনিং এর ব্যবস্থা করেছিলেন, যাতে করে যুদ্ধক্ষেত্রে ইউরোপীয় স্টাइलটাকে বজায় রাখা जाए। ये बाहर से होते, यूरोप से वो ट्रेनर लेके आते थे, और जो भी भारतीय लोग जो रिक्रूटमेंट होते थे भारतीय सेना बाहिनी में, तो वो उन लोगों को ट्रेनिंग दिया जाता था। और ऐसे ट्रेनिंग जो युद्ध के टाइम जो सुपिरियर हुआ करते थे, তোমাদেরকে প্রথমেই বলে নিই, ভারতবর্ষের সেনাবাহিনীতে যারা সুপিরিয়র হতেন তারা ইংল্যান্ডের হতেন, ভারতীয়দের উঁচু পদেতে কখনো নিয়োগ করা হতো না, যেটা আমরা আগের ক্লাসে তো জানতে পেরেছি পুলিশ নিয়োগের ক্ষেত্রে। ওকে, এদের মধ্যে একজন থাকতেন সেনাপতি, যেটা তৈরি করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিক স্টেজে, যাকে বলা হচ্ছে কমান্ডার ইন চিফ। এরা কখনো কখনো সরকারি আধিকারিকও হতেন, আবার কখনো কখনো ইন্ডিপেন্ডেন্টও হতেন, শুধুমাত্র এই কাজের জন্যই তাদেরকে নিয়োগ করা হতো। বা আমরা জানি যে গভর্নর জেনারেলের যে বোর্ড অফ ডাইরেক্টরস হতো, তার কাছে এদেরকে দায়বদ্ধতা থাকতে হতো। এবং আর একটা জিনিস মনে রাখবে যে এই বোর্ড অফ গভর্নর জেনারেলের যে বোর্ড হতো, সেই বোর্ডেতে একজন লোক থাকতো যিনি হচ্ছেন সামরিক পরিষদের সদস্য, যিনি এই বিষয়টা কন্ট্রোল করতেন, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী কারা থাকবেন, কে থাকবেন না থাকবেন, এই বিষয়টা তিনি দেখাশোনা করতেন। এবং লর্ড ক্লাইভের সময় পর্যন্ত এসবগুলো ঠিকঠাক করেই এই প্রসেসেই চলছিল। এবং পরবর্তীকালে আমরা জানি যে নেপোলিয়নের পরাজয়ের পর, অর্থাৎ জাতিসমূহের যুদ্ধে নেপোলিয়ন যখন পরাজিত হন, তারপরে ইংল্যান্ডের তো সব থেকে বড় সমস্যা তো নেপোলিয়নকে নিয়েছিল, ফলে একটা ভীতি কমে যায় এবং ভারতবর্ষে সহ পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় যেখানে ইংল্যান্ডের উপনিবেশ ছিল সেখানে তারা মনোযোগ দিচ্ছেন, সেনাবাহিনীকে আরো বাড়ানোর চেষ্টা করছেন, যার ফলে যে ইনভেস্টমেন্ট पैसा, तो মানে যে
ইংল্যান্ডে নেপোলিয়নকে দমাতে গিয়ে যে পরিমাণ সেনাবাহিনী খরচা টাকা পয়সা লাগতো সেটা তো কমে যায়। তারপরে তারা ভারতবর্ষে সেনাবাহিনী গঠনেতে বেশি পরিমাণে মনোযোগ দিতে পেরেছিল। এবং একটা কথা তো স্পষ্ট যে ये बात तो बहुत स्पष्ट है कि उस दौरान क्लाइव के दौरान ना तो 1757 वो तो प्राइमरी स्टेज था, भारत में वो लोग विस्तार कर रहे थे। इसके चलते क्या हुआ, जब एक के बाद विस्तार आप करेंगे, जगह जब बढ़ेगा तब उसका सिक्योरिटी लगेंगे, तो उसको सिक्योर करने के लिए आपको एक ऐसे तैयार करना है, कंपनी तैयार करना होता है, जो मिलिट्री फोर्स भी तैयार करना पड़ता है जो उसका सिक्योरिटी आप दे सकते हो। तो इसलिए মানে মাচ মোর রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ গোয়িং দেয়ার। তো রিক্রুটমেন্টও হচ্ছিল সেনাবাহিনীতে, যার ফলে একটা বাজার তৈরি হচ্ছিল প্রফেশনাল, এবং এবং নিয়োগ করা হতো এই বাজার থেকেই, অর্থাৎ একটা মার্কেট টাইপের। মার্কেট বলতে আমি কি বলবো, এখানে সেনাবাহিনী রিক্রুটমেন্ট প্রসেস এখন যেমন দেখবে ফর্ম ফিল আপ করে মাঠে দৌড় হয়, তারপরে ফিটনেস টেস্ট হয়, তারপর এক্সাম হয়, তারপরেতে মেডিকেল টেস্ট হয়, মানে ফিটনেস টেস্ট মেডিকেল টেস্ট, তো ওটা হয় মানে অর্থাৎ এক্সাম হয়, মেডিকেল টেস্ট হয়, মাঠও কমপ্লিট করতে হয়। তো তখন একার দিনে এরকম ব্যাপারটা ছিল না, রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, একটা মার্কেট থাকতো এরকম যে আজকে সেনাবাহিনীতে রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেরকম সবাই যোগদান করাচ্ছে, জয়েন করতো। মূলত আবার বলে নি, কৃষক, নর্থ ইন্ডিয়ান কৃষকদেরই বিশেষ করে, তারা নর্থ ইন্ডিয়ানরাই বেশি থাকতেন। আচ্ছা, 1794 তাই টোটাল সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল প্রায়, আচ্ছা আমাদের মোটামুটি ভাবে যে আমাদের 82,000, এবং 1814 সালে 1,54,000, 24 সালে 1,54,000, এবং 1885 সালে দাঁড়িয়েছিল প্রায় 2,14,000। অর্থাৎ আমরা একটা ধীরে 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 বাড়ছে সেনা রিক্রুটমেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে, এটা স্পষ্ট বুঝতে পারছি। সেকেন্ড কোয়েশ্চেন আসবো আমি, যে এই সেনাবাহিনী যে রিক্রুটমেন্ট করা হলো তাদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো এবং তাদের মাইনে কোথা থেকে আসতো। ঐতিহাসিক সীমা অলাভি তিনি মন্তব্য করছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের সার্বভৌমত্ব, মানে राजनीतिक पॉलिटिकल जो मतलब पॉलिटिकल स्ट्रक्चर्स जो तैयार करने वाले थे, उसका जो नींव मतलब जो भीत रखा गया था, उसका बेस था मिलिट्री फोर्स। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের সার্বভৌমত্ব, রাজনৈতিক সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য একমাত্র মাধ্যম ছিল সেনাবাহিনী। উইথাউট मिलिट्री फोर्स इट वाज नॉट पॉसिबल, ये कभी भी नामुमकिन था। अगर आपके पास मिलिट्री नहीं रहेगा तो आप किसी भी देश के जो सिक्योरिटी है वो इंटरनल हो या एक्सटर्नल हो, कभी भी आप स्टेबल नहीं रख सकते। তো এটা চেষ্টা করা হয়েছিল, এবং যার জন্য এদেরকে প্রচুর পরিমাণে স্যালারিও লাগছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকে একটা জিনিসের উপর জোর দিয়েছিল, সেটা হচ্ছে ট্যাক্স কালেকশনস, যার জন্য ওই মানে একে ডগলাস পিয়ার্স, ঐতিহাসিক ডগলাস পিয়ার্স, তার বিখ্যাত টেক্সট গ্রন্থ রয়েছে, মানে টেক্সট না গ্রন্থ রয়েছে, এবং সেখানে তিনি বলছেন মিলিটারি ফিসকালিজম, এটা শেখর বন্দ্যোপাধ্যায়ের বইতে টার্মটা ইউজ করা হয়েছে। এটা মানে কি না, অর্থাৎ সেনাবাহিনী নিয়োগ হচ্ছে, তাই জন্য পয়সা চাই, পয়সাটা কোথা থেকে আসবে, জমির ট্যাক্স থেকে আসবে, কারণ ভারতবর্ষে কৃষি প্রধান দেশ, এটা স্বাভাবিক ছিল। আচ্ছা, কি কি কাজে লাগানো হতো আমি আগে জেনে নিই। একটা হচ্ছে যে জায়গা দখল করার জন্য লাগতো সেনাবাহিনী, শুধুমাত্র এলাকা দখলের জন্য। अगर नया नया जगह जो ब्रिटिश ईस्ट इंडिया कंपनी कंकर कर रहे थे उसके लिए लग रहा था, और जो भी इंटरनल सिक्योरिटी इश्यू होता था उसमें भी लग रहा था, আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করার জন্য, শান্তি শৃঙ্খলা, এবং সেনাবাহিনীকে দিয়ে বিভিন্ন ধরনের বিদ্রোহকে মোকাবেলা করার জন্য কাজে লাগানো হতো সেই সময়। এছাড়া সেনাবাহিনী বিভিন্ন প্রভাবশালী ভারতবর্ষে ইন্টারনাল লোকেদের সঙ্গে যে যোগাযোগ, বিশেষ করে রাজাদের সঙ্গে, তারা এই সেনাবাহিনী যোগাযোগ করতেন। এছাড়া ভারতবর্ষের যে অর্থনীতি এবং সমাজে কোনো উন্নয়ন অবনয়ন হচ্ছে কিনা তার যে টোটাল খবরাখবর সেনাবাহিনীর কাছেই থাকতো। এক প্রকার বলা যায় যে কোম্পানির সময়ে ভারতবর্ষে সেনাবাহিনী এক तरह से एक মেকানিজম সিস্টেম, এক ইঞ্জিন बन चुका था। এবং আরেকটা যে সিস্টেম ভারতবর্ষে তো সব সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালের পর থেকে আমরা দেখেছি, বিশেষ করে 65-66 পর থেকে ভারতবর্ষ ক্রমাগতভাবে বিদ্রোহ শুরু হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, এবং সেটাকে দমন করার জন্য মিলিটারি বাহিনীর একটা বিরাট দরকার ছিল। বিশেষ করে আমরা যেটাকে পরবর্তীকালে দেখব সন্ত্রাসবাদী কার্যকলাপে যেটাকে বলা হয়, অর্থাৎ
অ্যাক্টিভিটিস ব্রিটিশ সমস্ত শাসকদের বিরুদ্ধে। তার আগে থেকেই আমরা নানান কৃষক আন্দোলন দেখেছি, সেগুলোকে দমন করার জন্য কিন্তু মিলিটারি ফোর্সের দরকার হয়ে পড়েছিল। তার জন্য এটা একটা যাতে করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে মিলিটারির মাধ্যমেই এই ব্যাপারগুলোকে দমন করতেন, যার জন্য এই ব্যাপারটাকে ওনারা স্বতন্ত্রভাবে দেখার চেষ্টা সবসময় করেছেন, অর্থাৎ ব্রিটিশ প্রশাসন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসন। ওকে, এবার আমরা দেখব 18 শতকে কিভাবে নিয়োগ করা হচ্ছে। আমি তাহলে প্রথমে বলে দিয়েছি যে ওখানে একটা কৃষি বাজার, নিয়োগ বাজার থাকতো, সেখান থেকে কৃষকরা রিক্রুটমেন্টে আসতো এবং তাদেরকে নিয়োগ করে দেওয়া হতো, তারা জব করতেন। ওকে, এখানে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দিকে কিন্তু বাঁধা ধরা ছকেতেই তারাও চাইছেন যে একটা परंपरागत ऐतिह्यता যেটাকে আমরা ट्रेडिशनली एक ऐसा फोर्स तैयार करने में जुटे थे ईस्ट इंडिया कंपनी 18th सेंचुरी में, जहां पर जिसको देकर तो वो लोग पूरे भारत में उनका दबदबा बना रख सके। वो लोग कंकरिंग सिस्टम में थे, मतलब वो उस दौरान चल रहा था, मतलब दखलदारी का जो सिस्टम बना था उस वक्त, तो ये चल रहा था। তো বাঁধা ধরা ছকে বলতে আমরা বুঝি যে উত্তর ভারতে তারা বেশি কাকদেরকে পছন্দ করতেন, ভাত খাওয়া লোকেদের থেকে রুটি যারা খেতেন তারা নাকি দুই দিক থেকে শক্তিশালী হয়, तो तादेर के रिक्रूटमेंट करा होता। तो ऐसे जो लोग भात खाते हैं और रोटी खाने वाले ज़्यादा लोग ताकतवर होते हैं, तो वही लोगों को ज़्यादातर चूज किया जाता था। तो সেনাবাহিনীতে বাঁধাধরা ছকের ব্যাপারটা 18 সেঞ্চুরিতে যেটা করেছিলেন সেখানেতে আমাদের যে ওই ফোর্সের মধ্যে ওয়ারেন হেস্টিংস যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ওই ব্যাপারটাকে ঘাটানোর চেষ্টা করেনি, মুঘল যে সিস্টেমের ব্যাপারটা সেখানে নানান জাত পাতের ব্যাপারটা ছিল, কিন্তু সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো অবস্থাতেই নড়াতে চায়নি। এখন মূলত কারা কারা রিক্রুটমেন্ট হতো, বিশেষ করে বলা হয়েছে উত্তর ভারতবর্ষের রুটি খাওয়া যে সমস্ত কৃষক, অযোধ্যা আর বিশেষ করে উচ্চবর্ণে ব্রাহ্মণ এবং মানে ভূসম্পদশালী কৃষকদের পরিবার থেকে আসতো ছেলেরা। আচ্ছা, রাজপুত কৃষক, উত্তর বিহারের যে ভূমিহার ব্রাহ্মণ এবং রাজপুতেরা, এই দুটো জায়গার লোকেরা রুটি খেতেন, যার ফলে তাদের রিক্রুটমেন্ট হতো। यहाँ से अयोध्या से आते थे और बिहार के जो भूमिहर और जो लैंडलॉर्ड्स मतलब जिसके पास लैंड होता था वो कृषक के घर से आते थे फोर्स में ज्वाइन करने के लिए। जो उच्च ब्राह्मण्स होते थे, अपर कास्ट ब्राह्मण्स, वो लोग भी ज्वाइन करने आते थे। और बिहार से भी बहुत सारे आते थे क्योंकि भूमिहार ब्राह्मण्स भी है और राजपूत भी है, ये लोग भी मिलिट्री सिस्टम में ज्वाइन करते थे। तो इन लोगों को কি পেতেন, এরা পেতেন অবসরকালীন ভাতা পেতেন, বেতন পেতেন, পুনর্বাসনের সুবিধা পেতেন, এছাড়া নানান ধরনের যে ডেইলি ওয়েজ, অর্থাৎ একদিক দিয়ে কনফার্ম পেতেন যে এরা নিয়মিতভাবে বেতন পাবেন। এটা একটা যে অন্যান্য চাকরির থেকে এটা একটা সেফ চাকরি ছিল এবং কৃষকরা তার জন্য পছন্দও করতেন। बहुत पसंदीदा प्रोफेशन भी ये थे। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই পর্বে 18 সেঞ্চুরিতে এটা একটা সব সময় খেয়াল রাখার চেষ্টা করতেন, তাদের মধ্যে এই যে ব্রাহ্মণসরা, রাজপুতরা, ভূমিহাররা যারা জয়েন করছেন তাদের যে স্ট্যাটাস ধর্মীয় জাতিগত, এটা একটা সবসময় মেনটেন করার চেষ্টা হতো। এবং এতে কি হয়েছিল, তাদের মধ্যে একটা কি বলতো উচ্চাকাঙ্ক্ষা থাকতো যে আমরা ওই ফোর্সের ওই ব্রাঞ্চে চাকরি করব। হয় না যে ধরো এখনকার দিনে আছে না এই रेजिमेंट वही रेजिमेंट, तो তখনকার দিনে ये प्रोसेस उस वक्त भी तैयार किया गया था। तो ब्रिटिश ईस्ट इंडिया कंपनी वाले हर वक्त ये नजर रखते थे कि ये स्टैंडर्ड बना रहे, क्योंकि जब तक ये स्टैंडर्ड बना रहेगा तब लोग फोर्स जो है वो अपनी ताकत ज्यादातर इस्तेमाल करेंगे, अपने प्राइड के लिए काम करेंगे। ऐसे वो कभी भी ये सिस्टम गड़बड़ करने की कोशिश ईस्ट इंडिया कंपनी वालों ने कभी नहीं की उस वक्त 18th सेंचुरी में। तो इससे पता चलता है कि सेना बाहिनी की जो सिस्टम था वो बहुत अपर कास्ट लोगों के लिए ऐसे बन गया था। 1820-এর দশকের পর থেকে এই যে আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন তাদের থেকে কিছুটা কারার সুযোগ তৈরি করে দেন, অর্থাৎ তৈরি করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ তাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো দেওয়া হচ্ছিল वो फैसिलिटीज थोड़ा कम करने का जो प्रोसेस 1820 से शुरू हुआ। এই সময় থেকে ব্রিটিশ সেনাবাহিনীতে একটা নিয়োগের যে ধারা, এতদিন যেটা উত্তর ভারতের অযোধ্যা, বিহার, ইউপি বিভিন্ন ক্ষেত্রগুলো থেকে নিয়োগ করা হচ্ছিল, সেটা কিন্তু ট্র্যাডিশনালি চেঞ্জ হচ্ছে, কারণ তাদের কি বলতো সুযোগ সুবিধা থেকে ছেটে ফেলার চেষ্টা হচ্ছে এবং 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 তখন তারা কি বিদ্রোহের পথে বেছে নিচ্ছেন যে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না কেন।
এবং 1802 এই সময় থেকে বলা হচ্ছে যে আচ্ছা 1772 সালে প্রথমবার তারা জঙ্গলের দিকে তরাই অঞ্চলে বিস্তৃতি করা হচ্ছে কোম্পানির মানে সীমানা, বাংলা সীমানা ছাড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যদি আমরা ধরি, ওই যে মেদিনীপুর, ঝাড়গ্রাম, আমাদের বাঁকুড়া, ওই অঞ্চলটার দিকে আমরা জানি নানান বিদ্রোহ হয়েছে এই সময়তে, শুরু হয়েছিল এই অঞ্চলগুলোতে। তো ওখানে তাদের সেনাবাহিনীকে বিস্তার ঘটানো হচ্ছে। তো এই জন্য 1802 সালেতে আমরা জানি যে শ্রীরঙ্গপত্তমের সন্ধির পর টিপু সুলতানের যে রাজ্য, সেটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছিল, এছাড়া মারাঠাদের রাজ্য দখল করেছিল। তাহলে কি হয়েছিল না, এই সময়তে সেনাবাহিনী দরকারও পড়ছিল এবং একটা রিক্রুটমেন্ট প্রসেস একটা অদ্ভুত পরিবর্তন এনেছিল যে এতদিন যেটা নর্থ ইন্ডিয়ান ব্রাহ্মণসরা থাকতো, अभी चेंज आ गया कि जो पहाड़ी वाले हैं तो ये इन लोगों को रिक्रूटमेंट प्रोसेस में लाया गया है। অর্থাৎ আমরা জানি যে এই মহীশূর এবং মারাঠাদের যারা সেনাবাহিনীতে কাজ করতেন তাদেরকে সবাইকে জব তারা ईस्ट इंडिया कंपनी देनी, सिर्फ मिलिट्री वालों को। तो इसके बदले में क्या हुआ था, एक प्रोसेस शुरू किया गया, पहाड़ी जो होते हैं, पहाड़ी, गारवाली, सिरमौरी। गारवाली मतलब वो जो उत्तराखंड के जोन जो है वहाँ से रिक्रूटमेंट प्रोसेस शुरू किया गया था। तो আর जिसको हम लोग এদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দেওয়া হচ্ছে গুর্খা। এরা বাস্তবে নেপালি ছিলেন, এরা অত্যন্ত শক্ত কর্মঠন এবং कर्मठ मीन्स ये लोग बहुत ही शिष्टाचार वाले होते हैं और डिसिप्लिन में रहते हैं और बहुत ही फाइट जान लगा देते हैं फाइट करने में। और तो इसीलिए इन लोगों को रिक्रूटमेंट प्रोसेस में लाया गया। पहले ये लोग नहीं थे। तो 1815 से ये प्रोसेस शुरू किया कि पहाड़ी वालों को ब्रिटिश सेना में भर्ती किया जाए और इन लोगों को ट्रेनिंग दिया जाता था और जाना शुरू हुआ और एक डिसिप्लिन भारतीय सेना में ये लाया गया। তো কারণ কারণ যে ব্রিটিশ সেনাবাহিনী ছিল ব্রিটিশ প্রশাসনের মূল ভিত্তি। এবার আমরা দেখবো যে 1820 খ্রিস্টাব্দের পর থেকে একটা সিস্টেমে ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে। কিরকম না, ভারতবর্ষে যে প্রভাবশালী যারা ছিলেন তারা ধীরে ধীরে তাদের ক্ষমতা কমছে এবং আমরা দেখেছি যে বাংলা সেনাবাহিনীতে যেমন উচ্চ বর্ণের লোকেদের, বাংলা থেকে যারা রিক্রুটমেন্ট হতো ব্রাহ্মিনস, তখনকার দিনে বাংলা, বিহার, উড়িষ্যা, তো এই উচ্চ বর্ণের লোকেরা থাকলেও বোম্বাই এবং মাদ্রাজে মিক্সড সেনাবাহিনী রিক্রুটমেন্ট হচ্ছিল। এবং 1820 সালে যেহেতু আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধারা ভীষণ বজায় রাখছিল এবং রাজশক্তিগুলো দুর্বল হয়ে গিয়েছিল, ইন্টারনাল যে किंग्सগুলো ছিল তারা অত্যন্ত উইক हो गया था, तो बहुत वीक हो गए थे। तो ये लोग 1820 से क्या हुआ कि ये मतलब जो इंटरनल जो पॉलिटिक्स था ये बहुत झगड़ा वाला पॉलिटिक्स बीच में सब सामने आ रहे थे। मतलब মানে এখানেতে যেমন ধরো যে সমস্ত রাজাগুলো দুর্বল হচ্ছেন তার ভেতরে তো অনেক সেনাবাহিনীও কাজ করছিলেন, তাদের মধ্যে অনেক ইন্টারনাল পলিটিক্স তৈরি হচ্ছে। আমরা জানি যে ওয়েলেসলির যে পলিসি ছিল ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করার জন্য, সেখানে আমরা দেখেছি যে ইন্টারনাল পলিটিক্সটাকে যাতে করে স্টেবল না রাখা হয় তাদের মধ্যে সবসময় চেষ্টা চালানো হচ্ছিল। তো বিশেষ করে সেনা প্রশাসনকে আরও স্ট্রং রাখার একটা বিরাট উদ্যোগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিচ্ছিলেন। মানে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1820-এর পরের দশক, 1830 থেকে একটা প্রসেস নেওয়ার চেষ্টা করলেন যে একটা ব্যালেন্সড, যাতে করে সমস্ত বাহিনীর মধ্যে যাতে একটা ইউনিটি বজায় থাকে। এবং এখানে আমি তোমাদের বলবো ভালো করে খেয়াল করবে, এই 1830-এর দশকে একটা ইউনিটি আনার চেষ্টা করা হচ্ছে সেনাবাহিনীতে। এখন এই ইউনিটিটা আনতে গিয়ে যত গন্ডগোলটা শুরু হয়েছে, কারণ বাংলার এবং বিহার এবং ইউপি এই সেনাবাহিনীগুলোতে তো ধর্ম জাতি ভিত্তিতে সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ঠিক করা হয়েছিল। যখনই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ল আনার চেষ্টা করছেন এই সময় 1833-এর পর থেকে, তখন কি হচ্ছে বলতো, এরা তো নিজেদের হাতে ঘা লাগছে যাকে বলে, अपना सेंटिमेंट में लग रहा है। ये वो ब्राह्मण्स है, ब्राह्मण्स सेना के साथ ब्राह्मण्स ही लोग रहेंगे, वो वैश्य साथ रहे, वो नीचू कास्ट के साथ रहे। हालांकि लोअर कास्ट कैटेगरी में भी मिलिट्री में ज्वाइन करते थे। तो ज़्यादातर ब्राह्मण्स लोग की ईस्ट इंडिया कंपनी के जो फोर्स हुआ करते थे उस जमाने में रिक्रूटमेंट प्रोसेस में आते थे। তো ঠেলা লেগেছিল, যার ফলে তখন থেকে প্রসেসের গন্ডগোল, ভারতীয় সেনাবাহিনী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যে বিভেদের রাজনীতি,
তারা যে প্ল্যান করে করছিলেন 1830-এর পর থেকে তার শুরু, এবং 1840 সালে তার একটা রূপরেখা স্পষ্ট হয়ে যায় যে এবার বিভেদ হতে চলেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারতীয় সেনাবাহিনী এর মধ্যে একটা বিভেদ স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, যার জন্যই সিপাহী বিদ্রোহ হয়েছে। আমরা সিপাহী বিদ্রোহ যখন পড়াবেন, হয়তো অমৃতা ম্যাডাম পড়াবেন তোমাদের, তখন দেখবে যে সেনাবাহিনী বিদ্রোহের কারণ অনেকগুলো ছিল, যা তার মধ্যে ধর্ম বা জাতিগত বিদ্বেষ এটা একটা বিরাট বড় মিলিয়ে দেওয়ার চেষ্টা, তো সেটা একটা বিরাট বড় কারণ ছিল। আচ্ছা, এই পরের দশকে 1880-র দশকের একটা ধারা, আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে নতুন একটা ধারা শুরু হচ্ছে। আমরা জানি সিপাহী বিদ্রোহের পর পিল কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই পিল কমিশনের রিপোর্টে একটা পদ্ধতি বলা হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন জাতি গোষ্ঠী মানুষদের নিয়ে সেনাবাহিনীটা তৈরি, এবং তাদেরকে ওইভাবেই রাখতে হবে। তাদেরকে যখনই মানে একভাবে মেশানোর চেষ্টা চালালে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ দেখা যাবে, এটাই কারণ খোঁজা হয়েছিল। তো পাঁচমেশালি করে মানে রেখে দিতে হবে। তার জন্য এই 1880-র দশকে একটা সম্প্রদায়ের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছিল, কারণ তারা সিপাহী বিদ্রোহতে সাপোর্ট করেছিলেন, বিশেষ করে পাঞ্জাব থেকে। তো আঞ্চলিক সম্প্রদায় পাঞ্জাব, হিন্দুস্তানি, বোম্বাই, মাদ্রাজ এই সমস্ত এলাকাগুলোতে বিশেষ করে সতর্কতা অবলম্বন করা হয়েছিল, কারণ পাঞ্জাবিরা এদের সাপোর্ট করেছিলেন এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে। এবং যেটা এই সময়তে একটা সিস্টেম বানানোর চেষ্টা হচ্ছে যে কার কতটা বুদ্ধি আছে সেটা নয়, সেনাবাহিনীতে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি সার্ভে করার পর জানতে পেরেছে যে কোন সেনাবাহিনীটা বেশি তাদের হুকুমে কাজ করবেন, কোন কোন অঞ্চলের সেনাবাহিনীর লোকজন, আর তাদের युद्धोपयोगी जाति जो वॉरियर्स वार करने वाला ऐसे जो फोर्स, ये फोर्स कैसे तैयार किया जाए इसके ऊपर जोर ये लोग देते थे। मतलब ये पंजाबी मतलब इसके चलते যুদ্ধোপযোগী জাতি বলতে তারা তিনটে সম্প্রদায়কে বেছেও নিয়েছিলেন। একটা উত্তর পশ্চিমে আমাদের যেটা পাকিস্তান আফগানিস্তানে পাঠান জাতিকে নিচ্ছেন, পাঞ্জাব থেকে নিচ্ছেন শিখদের, এবং আরেকটা নিচ্ছেন এরা আমাদের নেপালে যে দার্জিলিং সিকিম এই অঞ্চল এলাকা থেকে গোর্খা জাতিকে। তাহলে তিনটেকে নিয়ে তারা ফোর্সে বিশেষ ইম্পর্টেন্স দিচ্ছেন এদেরকে, এবং এদেরকে যুদ্ধোপযোগী জাতি টাইমটা বলা হচ্ছে, অর্থাৎ ওয়ার करने वाला जो मर मिटने वाला एक फोर्स में एक सिस्टम बनाने की कोशिश कर रहे हैं। और আমরা এটা দেখবো 1914 সালে ভারতবর্ষের যে পদাতিক বাহিনী যে पैदल चलने वाला फोर्स है, वो जो थर्ड फोर्थ मतलब 3/4 অংশই ওই নেপালি গোর্খা মানে গোর্খা, পাঞ্জাবের শিখ এবং পাঠানদের সেনাবাহিনীতে ভর্তি হয়ে গিয়েছিল। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখন আর ওইরকম ওই বিষয়তে যেতে চাইছেন না, এখন চাইছেন যে এমন একটা ফোর্স সেনাবাহিনী গঠন করা হোক যাদের কথাতে বললে মাত্রই ঝাঁপিয়ে পড়বেন, এবং এমনভাবে তারা শৃঙ্খলাবদ্ধ করেছিলেন। সেই সময়তে বলা হয়েছিল যে আমরা সবাই জানি যে যারা প্রভু বললে যেমন ঝাঁপিয়ে পড়ে তার মানে ভৃত্যরা বা দাসরা, সেরকম ভারতীয় সেনাবাহিনীকে সেই লেভেলে তৈরি করা হয়েছিল, শৃঙ্খলাবদ্ধ করার একটা প্রসেস রাখা হয়েছিল যে যেহেতু তারা পয়সা নিচ্ছেন, মাইনে নিচ্ছেন, তার প্রভু হয়ে কেন কাজ করবেন না। এখানে কিন্তু ইন্ডিয়া বা দেশের স্বাধীনতা এইসব ব্যাপারটা তখনও কিন্তু কনসেপ্টটা আসেনি, এবং তারা অত্যন্ত বীরত্বের সঙ্গে কাজ করেছেন, পাঞ্জাবিরা, শিখরা, পাঠানরা এবং গোর্খা জনজাতির মানে চেষ্টা। তো কারণ এরা খুব ভালো করে জানতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তাদের কাছে ইন্টারনাল সিকিউরিটিটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যতদিন তারা ইন্টারনালি ভালো থাকবেন, সিকিউরিটি ভালো করে ধরে রাখতে পারবেন, ততদিন তাদের ব্রিটিশ প্রশাসন ভারতবর্ষে ভালো করে চলবে। এই জন্য তারা মোটামুটিভাবে সিস্টেমটাকে বজায় রাখার চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি যে এই সময় ব্রিটেনের ইন্টারনাল পলিটিক্স বলতে ভারতবর্ষে 1880-র দশকের আগে সেরকমভাবে আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না ভারতবর্ষ, তবুও তারা ভারতীয় সেনাবাহিনীকে বাড়িয়েছেন এবং প্রায় 2.5 লক্ষ সেনাবাহিনীকে তারা নিয়োগ করেছেন, এবং বিরাট পরিমাণে তার বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাজেটে 40%। আমরা যেমন এখন দেখি যে আমাদের বাজেটে প্রায় 75% তো ফোর্সেতে টাকাটাকে খরচা করা হয়, তখনকার দিনে 40% ইউজ করা হচ্ছে। কারণ এটা স্পষ্ট যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো আর এখন নেই, 1880 দশকের পর আমরা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে চলে গিয়েছিলাম। তো তখন কিন্তু গোটা ব্রিটিশ গভর্নমেন্টটাই মিলিটারি ফোর্সের ওপরই কিন্তু নির্ভরশীল ছিল। এবার আমরা দেখবো যে কখন থেকে ব্রিটিশ সেনা এবং প্রশাসন এর মধ্যে ঝামেলাটা শুরু হচ্ছে কখন। একটা কথা, 1793 সালে যে চার্টার অ্যাক্ট হয়েছিল তাতে করে বোর্ড অফ কন্ট্রোলের একজন সদস্য থাকতেন,
এবং সেনাবাহিনী যিনি হেড হতেন, কমান্ডার ইন চিফ, তিনি বোর্ড অফ কন্ট্রোলের এই মানুষটির কাছে সেনা সামরিক পরিষদের যে যিনি দায়িত্বে থাকতেন তাকে মানে তার কাছে জবাবদিহি করতেন, अर्थात सामरिक परिषद सदस्य जो भी बोर्ड ऑफ कंट्रोल के जो गवर्नर जनरल के जो बोर्ड मेंबर्स थे उनके ऊपर उनके पास जवाबदेही करते थे। एक फोर्स का ईस्ट इंडिया कंपनी मतलब पूरा जो सिस्टम है ये एक মানে অসামরিক ব্যক্তিকে দিয়ে সামরিক ব্যক্তিকে কন্ট্রোল করার প্রসেস, যেটা এখনো আমাদের দেশেতে আছে। অসামরিক ব্যক্তি বলতে বোঝায় রাষ্ট্রপতি, ধরো রাষ্ট্রপতি আমাদের দেশের তো উনি প্রধান সেনাবাহিনীর হেড, তো রাষ্ট্রপতি তো মিলিটারি যুদ্ধ করেন না, উনি অসামরিক ব্যক্তি। এবং আমাদের যেমন স্বরাষ্ট্র আমাদের যে মন্ত্রী রয়েছেন, সমস্ত মন্ত্রী যারা বিদেশ মন্ত্রী ধরো, তারপর আমাদের ধরো রক্ষা মন্ত্রী, তো এনারা তো অসামরিক। তো যার ফলে এই ব্যাপারটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে সূচনা, যে অসামরিক ব্যক্তিদের দ্বারা সামরিক সিস্টেমটাকে কন্ট্রোল করা। এর নানান কারণও ছিল, কারণ ডিসিপ্লিন মেনটেন করা মূলত। তো ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময় একটা বলা কখন থেকে ঝামেলা সূত্রপাত হচ্ছে দেখো সেনাবাহিনীর সঙ্গে সরকারের, যে মূলত লর্ড আর্মাস্ট যখন গভর্নর জেনারেল ছিলেন তখন তার উপর ফোর্স করা হতো যে নতুন নতুন জায়গা দখল করুন। তখন আর্মাস্ট একটা নীতি নিয়েছিলেন যাতে করে নতুন এলাকা দখল না হয়, এবং লর্ড উইলিয়াম বেন্টিক্টের সময়কালে ঝামেলা আরও বেড়ে যায়, এবং উইলিয়াম বেন্টিক্ট এদেরকে কন্ট্রোল করতে পারেননি সেনাবাহিনীকে, কিছুটা বলা হয়। এবং আরও সব থেকে বেড়ে গিয়েছিল 1905 সালে লর্ড কার্জেনের সময়। লর্ড কিচেনার বলে একজন কমান্ডার ইন চিফ ছিলেন, উনি চাইছিলেন যে গভর্নর জেনারেলের সদস্য যে সামরিক পরিষদের সদস্য আছেন তাকে হটিয়ে দেওয়া হোক, কারণ তিনি গোটা ভারতবর্ষের সেনাবাহিনী কন্ট্রোলে নিজের আনতে চাইছিলেন। কার্জন রাজি ছিলেন না, বলে কার্জন ইস্তফা দিয়েছিলেন এবং সেই ইস্তফা নাকি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছিল, এবং 1905 সালে এই সামরিক সদস্যের পদটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল। তো যার ফলে তবে এই যে খরচাপাতির ব্যাপারটা, এবং শেষমেশ কি হয়েছিল, গভর্নর জেনারেলের বডির ওপরই সমস্ত সেনাবাহিনী দায়িত্ব ছিল। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যেটা বলছি যে একটা সামরিক বডি অসামরিক লোকের হাতে কন্ট্রোলে থাকবেন, এটাই নিয়ম। বিভিন্ন দেশেতেও তাই আছে, আজও আছে এই সিস্টেমটা, এবং এই সিস্টেমটা আজও চলছে। এবং খরচা দেওয়ার ব্যাপারটার জন্য একটা দপ্তর তৈরি করা হয়েছিল, যে সেনাবাহিনীর অস্ত্র বা তাদের যে স্যালারি, এর জন্য একটা আলাদা ডিভিশন খোলা হয়েছিল, অর্থ দপ্তর, তার সেখান থেকে স্যালারি ব্যাপারটা দেওয়া হতো। কিন্তু আসল কন্ট্রোল করতেন একজন অসামরিক ব্যক্তি, যেটা গভর্নর জেনারেল সামরিক পরিষদের সদস্য যিনি হতেন। এবার আমরা আসছি 20 শতকে, অর্থাৎ 20th সেঞ্চুরিতে সেনাবাহিনীর কাজের ধরন বদলে যাচ্ছে। আগেতে কি হতো, এলাকা দখল এইসবের জন্য ব্যবহার করা হচ্ছে। এখন কিন্তু দমন পীড়ন তো আমরা দেখেছি যে ব্রিটিশ সরকারের দিনের পর দিন দমন বেড়েছে ভারতীয়দের ওপরে, এবং এই দমন বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি নানান অসামরিক তো বটেই, सामरिक क्षेत्र যেমন ছিল অসামরিক বেসামরিক ক্ষেত্রেই বলবো আমরা ये नॉन मिलिट्री जो इनडिसिप्लिन बहुत सारे देखा जा रहा था भारत के अंदर में। যেমন ধরো জাতীয় আন্দোলন চলছিল, नेशनल मूवमेंट चल रहा था, और जो भी फैक्ट्री के मूवमेंट्स भी चल रहे थे, फार्मर्स मूवमेंट्स चल रहे थे, अर्थात हमारा कृषक आंदोलन, जातीय आंदोलन, श्रमिक आंदोलन, सांप्रदायिक दांगा हंगामा, अर्थात जो भी हो रहे थे, राइट्स वगैरह हो रहे थे, तब सबको कंट्रोल करने के लिए इसका इस्तेमाल होता था। क्योंकि पुलिस जो है वो कंट्रोल नहीं कर पाएंगे। अब पुलिस का डर उस लेवल में नहीं रहता, क्योंकि पुलिस वही जनगण का हिस्सा है। পুলিশ তো ওই জনগণেরই পার্ট ছিল, যার জন্য পুলিশের প্রতি জনগণের বিশ্বাস থাকলেও কিন্তু অতটা ভয় থাকতো না, এবং তারা তো পার্সিয়াল হয়ে যেতেন, অর্থাৎ তারা নির্ভর হয়ে যেতেন, এবং তারা তাদের যে লেভেলে ভয়টা থাকা উচিত সেটা মানে অতটা চাপ তৈরি করতে পারতেন না। কিন্তু মিলিটারি বাহিনী, কারণ তাদেরকে সবসময় সরকার চাইতেন আলাদা করে রাখতে, এবং যাতে করে সময়ে সময়ে এই যখনই পরিস্থিতি খারাপ হবে তখনই তাদেরকে ব্যবহার করা যায়, যার জন্য তাদের আলাদা সেনা ছাউনি করে রাখা হতো, এবং সমস্ত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে তাদেরকে আলাদা করে রাখার চেষ্টা করা যায়। 20 শতকের কথা বলছি আমি। এবং যার জন্য যখনই জরুরি অবস্থা দরকার পড়তো তখনই তাদেরকে স্পেশাল ভাবে আনা হতো, না হলে পুলিশ দিয়ে কন্ট্রোল করার চেষ্টা হতো।
তবে যে রাজনীতি এবং মিলিটারি বাহিনীর মধ্যে যে একটা সম্পর্ক ব্যালেন্স নষ্ট হয়নি এমনটা নয়, দুবার ইনসিডেন্ট হয়েছে। পাঞ্জাবে একবার হয়েছে 1907 সালে, যেটাকে মহল্লায় ক্যানেল কলোনিতে, আর একটা কথা রেফারেন্স আছে 1920 সালে গুরুদুয়ারাগুলো নিয়ে। ওই মিলিটারি বাহিনী তাদের লোকাল যে আন্দোলন হচ্ছিল তাদেরকে সাপোর্ট করে দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যখনই এই ঘটনাটা ঘটে তখন ब्रिटिश सरकार टनक नौरे जब भी ऐसा इंसिडेंट हुआ, दो इंसिडेंट ऐसा हुआ था कि जब मिलिट्री फोर्स अपना जो लोग विरोध कर रहे थे उसके साथ मिल गए थे। एक था ये 1907 में ये पंजाब में हुआ था, और कैनल कॉलोनी में आंदोलन हो रहा था, तब उस वक्त मिलिट्री बाहिनी भी उसके साथ जुड़ गए थे। और एक पंजाब में ये गुरुद्वारा को लेकर आंदोलन हो रहा था 1920 में, उस वक्त भी फोर्स वहाँ पर जनगण के साथ उसके साथ आंदोलन में लग गए थे। इसके बाद क्या हुआ, ब्रिटिश गवर्नमेंट को एक डर सा लग गया कि ये উঁচু পদেতে ভারতীয় সেনাবাহিনীতে রাখা যাবে না, একটা সংশয় তৈরি হয়ে গিয়েছিল। এবং যদিও এই সংশয়ের মধ্যেই তাদেরকে নিয়োগ এবং প্রক্রিয়া চালাতে হয়েছিল। 1931 গোলটেবিল প্রক্রিয়ায় তারা আমাদের যে গোলটেবিল বৈঠক হয়েছিল, রাউন্ড টেবিল जो टॉक हुआ था, उसमें भी ये बात उठी थी कि ভারতবর্ষের সেনাবাহিনীতে ভারতীয়দের বড় পদে নিয়োগ করতে হবে। এবং 1940 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ সরকার মোটামুটি নিশ্চিন্ত হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, রাজি হচ্ছেন যে ঠিক আছে বড় বড় উঁচু পদে নিয়োগ করা হবে। কারণ এতদিন পর্যন্ত আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে সমস্ত ভারতীয় সেনাবাহিনীকে নিচু পদগুলোতে নিয়োগ করা হচ্ছিল। কারণ সিপাহী বিদ্রোহের কারণ পড়তে গিয়ে তোমরা পড়বে যে দেখবে যে ব্রিটিশ যারা বড় পদ তাদের স্যালারি বেশি হতো, আমাদের ভারতীয়দের কম হতো। এমনকি লোকাল যে পদ অফিসার লেভেলগুলো সবাই ইংরেজ হতেন, যার ফলে তারা ভারতবর্ষের ওই র্যাঙ্কের লোকাল ছোট লেভেলের অফিসারদের মাইনে ওদের মাইনের মধ্যে পার্থক্য হতো। ইস্ট ইন্ডিয়া মানে আমাদের ব্রিটিশ তখনকার দিনে যে ব্রিটিশ সরকারের ইংল্যান্ড থেকে যারা চাকরি করতে আসতো তাদের মাইনের এটা ডিভিশন ছিল। 1940-এর দশকে ব্রিটিশ সরকার প্রথমবার অনুভব করলেন যে ভারতীয়দেরকে ऊंचू पदे नियोग करते হবে। अर्थात ये पहली बार इन लोगों को समझ में आ गया था कि आफ्टर 1931 डिस्कशंस ऑफ फर्स्ट राउंड टेबल कॉन्फ्रेंस, तो उसके बाद इन लोगों को समझ में आया कि भारतीयों को भी डिसीजन लिए कि भारतीयों को भी जो हाईएस्ट पोस्ट है उसमें भी जगह दिया जाएगा। लेकिन तब सेकेंड वर्ल्ड वॉर चल रहे थे, तो सिचुएशन ऐसा खराब हो गया था, तुम लोग करोगे कि जब फर्स्ट वर्ल्ड वॉर सेकेंड वर्ल्ड वॉर हो रहा था तब हमारे चीन नहीं अमेरिकन राष्ट्रपति थे, प्रेसिडेंट रूजवेल्ट का भी बहुत ही प्रेशर हुआ करता था। और আমাদের যে জোট হয়েছিল অর্থাৎ ওয়ার্ল্ডে যে জোট হয়েছিল আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চায়না, তো ওদের একটা চাপ ছিল ভারতবর্ষের সেনাবাহিনী, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি ব্যাপারটাকে স্টেবল করার, তো তার একটা চাপ ছিল। এবং যার জন্য যখন তারা সহানুভূতি দেখাতে শুরু করলেন তখন বড্ড লেট হয়ে গিয়েছিল। কারণ অনেকেই সেনাবাহিনীর লোকজন তারা ন্যাশনাল মুভমেন্টে অংশগ্রহণ করতে শুরু করে দিয়েছেন, যার ফলে একটা ব্রিটিশ সরকার এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল 1940 আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইট ওয়াজ ক্লিয়ার। যার জন্য আমরা দেখেছি 1946-এ 22 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি মুম্বাই, করাচি বন্দর, মুম্বাইয়ের যে তলবার জাহাজে নৌবিদ্রোহ হয়েছে। এবং আমরা তো অলরেডি জানি যে নেতাজির বাহিনীর কথা, মূলত নৌবাহিনীর কথাটা আমি বলবো এই কারণ যে তাদের উপর যে বিশ্বাস, ভারতীয় বাহিনীর যে বিশ্বাস করা যায়, ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সরকার ভারতীয়দের যে বিশ্বাস করবেন এমন ভরসাটা উঠে যায়। এবং ভারতীয়রাও যে ব্রিটিশ সরকারের উপর বিশ্বাস করবেন তাদেরও বিশ্বাস নেই, যার ফলে একটা পরস্পর অবিশ্বাসের জায়গা তৈরি হয়ে গিয়েছিল, একটা ফাটল তৈরি হয়ে गया, একটা डिवीजन तैयार हो गया था। और इस डिवीजन के चलते क्या हुआ कि भारत में एक प्रशासन और एडमिनिस्ट्रेशन और मिलिट्री फोर्स में डिवीजन आ गया। আর আমরা তার পরবর্তী ঘটনা তো আমরা জানি, সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের ঘটনা, এবং তারপরে ব্রিটিশ সরকার বাধ্য হয় আমাদের দেশ ছেড়ে চলে যেতে। এবং আমাদের দেশ ছেড়ে চলে গেল। ব্রিটিশ সরকারের যে স্ট্রাকচারটা বর্তমানে আমাদের যে সেনাবাহিনী রয়েছে সেখানে কিন্তু কিছুটা রয়ে গেছে, যার ফলে আমরা যে পুরোপুরি যে ব্রিটিশ শাসনের যে স্টাইলকে আমরা বিমুক্ত করতে পেরেছি বা মুক্ত হতে পেরেছি এমনটা নয়। অবশ্য কিছু ভালো ধারণাও তো রয়ে গেছে, মিলিটারি সিস্টেমটা কেমন চলবে আমরা তো ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলাম। তো এটার একটা ট্র্যাডিশন আমাদের ভারতবর্ষে এখনো চলে আসছে। যেমন আমরা বিভিন্ন সেনাবাহিনী দেখবে স্থলবাহিনী, জলবাহিনী হেড আছেন, তো এখন অবশ্য আর্মি স্টাফ তৈরি করা হয়েছে একজনকে।
তো বিপিন রাওয়াত সাহেব স্যার রয়েছেন, যিনি সমস্ত সেনাবাহিনীর হেড। তো জাস্ট লাইক কমান্ডার ইন চিফ ইন দোজ ডেজ, দ্য পোস্ট ওয়াজ দেয়ার। সো এই রাজনৈতিক গুরুত্ব সেনাবাহিনীকে দেওয়া শুরু হয়ে গেছে, এবং ভারতবর্ষ স্বাধীনতার পর আমরা জানি যে সেনাবাহিনীকে আজও গুরুত্ব দেওয়া হয়। তো তোমাদের একটা 5 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে, ব্রিটিশ সরকারের সময়কালে সেনাবাহিনীর ধরন বর্ণনা করো। তো আশা করি জানি না কতটা বুঝতে পারলে। নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আমার অনলাইন দেখা হবে। তো তখন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই জিজ্ঞাসা করো। টিল দেন, বাই অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ।